নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ইন্ডিগোর উড়ান বাতিলের জের কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমান ভাড়া 1 লক্ষ, মাথায় হাত যাত্রীদের। কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা। জন্ম মৃত্যু শংসাপত্র পেতে চালু হেল্প ডেস্ক, বিশেষ উদ্যোগ কলকাতা পৌরসভার। প্রত্যেকদিন প্রায় 100টি বাত এবং ডেথ সার্টিফিকেট ইস্যু ঘোষণা ডেপুটি মেয়র অতীন ঘোষের। শুক্রবার ভারতের রিজার্ভ ব্যাংক ঋণের সুদের হার কমালো 25 পয়েন্ট। এই নিয়ে রিজার্ভ ব্যাংক পরপর 4 বার রেপো রেট শক্ত হাতে ধরে রাখল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে। একই সঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ির এসিপি পদেও। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এদিন একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের নির্দেশ, সুজয় কৃষ্ণকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তকারী সংস্থার কাছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজন হলে হাজিরাও দিতে হবে। নিজের একটি স্থায়ী ফোন নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে রাখতে হবে, যা সর্বদা সচল রাখতে হবে। এছাড়াও আদালতের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে, কলকাতার বাইরে যাওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া। প্রতি সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে সরাসরি দেখা করতে হবে তাকে। শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে 2023 সালে সুজয় কৃষ্ণকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পরে একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআইও। অভিযোগ, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কালীঘাটের কাকু। তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সরকারি পদে লোক নিয়োগ দেওয়া হয়েছিল বলে আদালতে একাধিকবার দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল আদালতের নির্দেশ মেনেই চলবেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ মামলায় ধৃত অন্যান্য প্রাক্তন পদস্থ আধিকারিকরাও। এবার জামিন পেলেন সুজয় কৃষ্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। একশো দিনের কাজে বকেয়া 52,000 কোটি। সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। মনরেগা বকেয়া ইস্যু সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু তৃণমূলের সংসদীয় দলের। মনরেগা নিয়ে সংসদে সুর আরও চড়ালো তৃণমূল কংগ্রেস। শুক্রবার একযোগে সংসদ চত্বরে প্রাপ্য মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদের মকরদ্বারের সামনে একযোগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা বিক্ষোভ দেখান। হাতে ছিল 52,000 লেখা পোস্টার। ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের সব সাংসদকেই এদিন দেখা যায় বিক্ষোভ দেখাতে। সঙ্গে স্লোগান, বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন, জবাব চাই, জবাব দাও। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্য, বাংলাকে বঞ্চিত করে কেন্দ্র সরকার, মোদি, অমিত শাহরা বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, রাজ্যের সব 100 দিনের বকেয়া মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। তারপরও লাগাতার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে ঝুলিয়ে রেখেছে কেন্দ্র, যা নিয়ে দোলা সেনের প্রশ্ন। এই নিয়ে 64 বার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে, কিন্তু কিছুতেই ওরা টাকা দিতে চাইছে না। এসআইআর নিয়ে আলোচনার দাবি যেমন সরকারকে মানতে হয়েছে, এবার মনরেগা বকেয়া ইস্যুকেও সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল। তৃণমূলের দাবি, 100 দিনের কাজ প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বুধবার থেকে সংগঠিত রণকৌশল নিয়ে নেমে পড়ল বাংলার শাসক দল। এর আগে সংসদের অন্দরেও 100 দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। রাজ্যসভায় প্রশ্ন তোলেন দোলা সেন। জুন মালিয়ার বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনরেগা রাজ্যের হাজার হাজার কোটি টাকার বেশি এখনো বকেয়া।
এখনও এই প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। প্রকল্পের কাজও হচ্ছে না। তৃণমূল সাংসদের অভিযোগ, এটা কোনো প্রশাসনিক ঢিলেমি নয়, এটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে আঘাত। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি আগের তালিকায় বহাল। 8ই ডিসেম্বর নবম দশমের নথি যাচাই ও ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশের সম্ভাবনা। একাদশ দ্বাদশ স্তরে সংশোধিত তালিকায় 69টি পদ কমে যাওয়ায় চাকরি প্রার্থীদের কাছে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্য পদের সংখ্যা কিছুটা বাড়বে, কিন্তু তা হয়নি। নবম দশমের শেষ পর্যন্ত শূন্যপদ বাড়ল না। শিক্ষা দপ্তরের পাঠানো শিক্ষক নিয়োগের সংশোধিত তালিকা আগের মতোই বহাল থাকল। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ 8ই ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। গত 14ই সেপ্টেম্বর 2025 নবম দশমের জন্য নিয়োগ পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার আগে যে তালিকায় 23,212টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল, সংশোধনের পরও সেই সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। এর আগে একাদশ দ্বাদশ স্তরে সংশোধিত তালিকায় 69টি পদ কমে যাওয়ায় চাকরি প্রার্থীদের কাছে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্যপদের সংখ্যা কিছুটা হলেও বাড়বে, কিন্তু তা হয়নি। একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ দাঁড়িয়েছে 35,657। নবম দশম পরীক্ষায় অংশ নিয়েছেন 2,93,192 জন, আর একাদশ দ্বাদশে 2,29,606 জন, অর্থাৎ মোট 5,22,798 জনের ওয়েমার প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তা পরিচালনার জন্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে, এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তরের থেকে। তবে বিপুল খরচই এখন সবচেয়ে বড় বাধা। 1 মাস ওয়েবসাইট খোলা রাখতে খরচ হতে পারে 5 থেকে 10 লাখ টাকা। একাদশ দ্বাদশের অভিজ্ঞতার পর নবম দশমের ক্ষেত্রে সব প্রার্থীর ওয়েমার আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খরচ সামলাতে এসএসসিকে ফি ধার্য করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর। সিদ্ধান্ত হয়েছে নিজের ওয়েমার দেখতে কোনো ফি লাগবে না, কিন্তু অন্য কারো ওয়েমার দেখতে চাইলে 4 গুণ ফি দিতে হবে। দপ্তরের এক কর্তার মতে, ওয়েমার জমা পড়ার পর সেটি এসএসসির এখতিয়ারে চলে যায়, তাই কাকে দেখানো হবে তা কমিশনই ঠিক করবে। ক্রমাগত আদালতের নির্দেশে অতিরিক্ত খরচ বাড়ায় ভবিষ্যতের জন্য বিকল্প ভাবনা চলছে। উচ্চ প্রাথমিকেও অতিরিক্ত শূন্যপদ মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিভাগের অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দেন, ওই পদগুলিতে কোনোভাবেই নিয়োগ করা যাবে না। 2019 সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 2022-এ রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল। আদালতের পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে নতুন শূন্যপদ তৈরির কোনো বৈধতা নেই। তাই ওই 1600 অতিরিক্ত পদ স্বাভাবিকভাবেই বেআইনি বলে অভিহিত হয় আদালতের চোখে। রাজ্য সরকারের দাবি, স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক সংখ্যায় ঘাটতি পূরণ করতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আইনের কাঠামো ভেঙে কোনো নতুন সুযোগ দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর কাজের চাপে মহা দুর্দশায় বিএলওরা। কাজের চাপে কেউ অসুস্থ হচ্ছেন, কোথাও কোথাও আত্মহত্যার খবরও আসছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তবে এই সব দুর্দশার জন্য নির্বাচন কমিশনকে নয়, বরং সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই ঘুরিয়ে দায়ী করছে শীর্ষ আদালত। এসআইআর এর কাজের চাপে মহা দুর্দশায় বিএলওরা। কাজের চাপে কেউ অসুস্থ হচ্ছেন, কোথাও কোথাও আত্মহত্যারও খবর আসছে, জানিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তবে এই সব দুর্দশার জন্য নির্বাচন কমিশনকে নয়, বরং সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই ঘুরিয়ে দায়ী করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত বলছে, যে পরিমাণ কর্মী এসআইআর এ কাজ করছেন, সেটার চেয়ে অনেক বেশি কর্মী নিয়োগ করা যেত। বিএলওদের কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তামিলনাড়ুর বিজয়ের দল টিভিকে। তাদের দাবি, নির্বাচন কমিশন বিএলওদের ওপর অমানবিক চাপ দিচ্ছে। কমিশন জোর করে বিএলওদের উপরে কাজ চাপাচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনের 32 নম্বর ধারায় ভয় দেখানো হচ্ছে। ওই আইন অনুযায়ী কোনো বিএলও বা নির্বাচনী আধিকারিকের কর্তব্যে গাফিলতি ধরা পড়লে 2 বছরের জেল পর্যন্ত হতে পারে। সেই ভয়ই কাজের চাপে অসুস্থ হচ্ছেন বিএলওরা। ওই মামলায় বিএলওদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে,
কোনো বিএলও বৈধ কারণ দেখিয়ে কাজ থেকে অব্যাহতি চাইলে, বিশেষত কেউ অসুস্থ হলে তাকে ছুটি দেওয়া হোক। দরকারে তার বদলে অন্য কাউকে বিএলও নিয়োগ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলছে, যদি ভোটের কাজের অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকার সেই কর্মী যোগান দিতে বাধ্য। ডিভিশন বেঞ্চ বলছে, যেখানে 10,000 কর্মীকে দিয়ে কাজ করানো হচ্ছে সেখানে আরও 30,000 কর্মী নিয়োগ করা যায়। এই মুহূর্তে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ চলছে। সব রাজ্যেই কম বেশি বিএলওদের কাজের চাপ নিয়ে অভিযোগ শোনা যাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশন বিএলওর ঘাটতি নিয়ে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেনি। কোনো ক্ষেত্রে কমিশন সহযোগে বিএলও নিয়োগের দাবি জানিয়েছিল কমিশন, যা মেনে নেওয়া হয়েছে বলেই রাজ্য সরকারি সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। জন্ম মৃত্যুর শংসাপত্র পেতে চালু হেল্প ডেস্ক, বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় রোজ প্রায় 100টি বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। জন্ম মৃত্যু শংসাপত্র নির্ভুল ও দ্রুত পেতে কলকাতা পুরসভার হেল্প ডেস্ক চালু করল। একই সঙ্গে পুরসভা সিদ্ধান্ত নিল, যাদের জন্মের সাল তারিখের কোনো নথি তথ্য নেই তারা বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্টের বিশেষ অধিনিয়ম মেনে নন আইডেন্টিটি বার্থ সার্টিফিকেট পাবেন। পুরসভার কেন্দ্রীয় ভবনে সিংহদুয়ারে পৃথক হেল্প ডেস্ক তৈরি হয়েছে। 8টি কাউন্টার একটি পৃথক টেবিলে থাকবে শুধুমাত্র বিভিন্ন অভিযোগ নেওয়ার জন্য। তার আগে গত 7 দিন ধরে পুরসভার 6 নম্বর গেটে 8টি কাউন্টার চালু করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় কলকাতা পুরসভার এলাকায় যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তাদের প্রামাণ্য নথি মিলিয়ে দেখে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তথ্য বলছে, পুরসভার রেকর্ড রুমে 120 বছরের পুরনো নথি আছে, তবে বিশেষ প্রয়োজনেই সেই নথি মিলিয়ে দেখা হবে। যারা নথি দেখাতে পারছেন মিলিয়ে দেখে পুরসভা জলছবি দেওয়ার নতুন ডুপ্লিকেট বার্থ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তবে 1 বছরের পুরনো হলে পুরসভাকে সার্ভিস চার্জ দিতে হবে প্রতিটি কপির জন্য। পুরস্বাস্থ্য বিভাগের এক কর্তার কথায়, কলকাতার জন্ম হলে যাদের প্রামাণ্য নথি নেই সেক্ষেত্রে পাসপোর্ট, ভোটার সচিত্র পরিচয়পত্র বা আধার কার্ড থাকলে কোর্টের নির্দেশ অনুযায়ী বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। তবে সবাই যে এসআইআর কে কেন্দ্র করে জন্ম মৃত্যু শংসাপত্র সংগ্রহের জন্য পুরসভার কেন্দ্রীয় ভবনে আসছেন এমনটা নয়। বিদেশে চাকরি বা উচ্চতর শিক্ষার জন্য ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে আসছেন। এক স্বাস্থ্যকর্তা বলছেন, মানুষ এক, তার নাম ঠিকানাও এক, কিন্তু কম্পিউটারে ক্লিক করলেই ধরা পড়ছে জন্মের তারিখ 2 থেকে 3 বছরের পার্থক্য। এমন নজির ভুরি ভুরি। এমন গরমিল থাকলেই পুরসভা বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। ডেপুটি মেয়র অতীন ঘোষের কথায় রোজ প্রায় 100টির বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এখন আরও 400টি সার্টিফিকেট ইস্যু করার পরিকাঠামো তৈরি হলো। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় ভোটার তালিকায় ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। তার মধ্যেই রেল লাইনের পাশ থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ভোটার, আধার, রেশন এবং প্যান কার্ড। কোথা থেকে এগুলি এলো তা স্পষ্ট নয়। তবে এসআইআর আবহে নথি লোপাটের চেষ্টা কেন হলো তা ভাবাচ্ছে তদন্তকারীদের। রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। তারই মাঝে ভর সন্ধ্যায় বারাসাতের রেল লাইনের পাশ থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ভোটার ও আধার কার্ড। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি রেশন ও প্যান কার্ডও। কোথা থেকে এই পরিচয়পত্রগুলি এলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ওই নথি আসল নাকি নকল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর আবহে নথি লোপাটের চেষ্টা কেন করা হলো তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আধার ও ভোটার কার্ড ছাড়াও ঘটনাস্থলে পড়েছিল রেশন কার্ড। মনে করা হচ্ছে পরিচয়পত্রগুলি সবই নকল। আসল হলে কেউ এভাবে রেল লাইনের ধারে নর্দমা ও তার পাশের জঞ্জালের স্তূপে ফেলে যেতেন না। সম্ভবত এসআইআর আতঙ্কে কেউ এই সমস্ত ফেলে দিয়ে গিয়েছে। এদিকে এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও শাসক শিবিরের তরফে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার নেপথ্যে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
7 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার মেট্রো পরিষেবায় বদল আসছে। আগামী রবিবার 7 ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য মেট্রো পরিষেবায় বদল। বহু পরীক্ষার্থী বাড়ি থেকে বের হবেন ভোরেই। তাদের সুবিধার কথা ভেবেই কলকাতা মেট্রো এই সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই চলবে মেট্রো। রবিবার ছুটির দিন হওয়ায় পরিষেবা একটু দেরিতে শুরু হয়। ব্লু লাইনে দিনের প্রথম মেট্রো চলে সকাল 9টায়, কিন্তু পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেদিন সকাল 8টা থেকেই চালু হবে মেট্রো। এই রুটে মোট 136টি মেট্রো চলবে, যা স্বাভাবিকের দিনের তুলনায় বেশি। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল 8টা 4 মিনিটে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত দুই দিকেই 20 মিনিট অন্তর ট্রেন চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9:30, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 9টাতে 30 মিনিট, কবি সুভাষ থেকে দমদম রাত 9টা 43 মিনিটে। গ্রিন লাইনেও পরিষেবা শুরু হবে সকাল 8টা থেকে, যা স্বাভাবিক সময়ের থেকে 1 ঘন্টা আগে। এই রুটে রবিবার 110টি মেট্রো চলবে, যা অন্যান্য সাধারণ রবিবারগুলির তুলনায় 104টি বেশি। 7 ডিসেম্বর গ্রিন লাইনে প্রথম মেট্রোর সময়সূচি কি থাকছে? হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সকাল 8টা, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান সকাল 8টা। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 20 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। শেষ ট্রেনের সময় কোনো বদল আসেনি। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রাত 9টা 45 মিনিট, সেক্টর 5 থেকে হাওড়া ময়দান রাত 9টা 47 মিনিট। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও সাপ্তাহিক ছুটির মতোই সেদিনও পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বনগাঁ বারাসাত যাত্রীদের যাতায়াত এখন আরও সহজ। গন্তব্যে পৌঁছানো যাবে আরও দ্রুত। কলকাতা ও উত্তর 24 পরগনার যাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে যাতায়াত এখন আরও সহজ, দ্রুত ও নির্ঝঞ্ঝাট। বহু বছরের অপেক্ষার অবসান। অবশেষে মেট্রো ও পূর্ব রেলের যৌথ উদ্যোগে দমদম ক্যান্টনমেন্ট এখন যাতায়াতের পথে নতুন যোগাযোগ হাব হয়ে উঠেছে। বিশেষ করে বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসাতের যাত্রীরা এই পরিবর্তনে বড় সুবিধা পাচ্ছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বনগাঁগামী নতুন সাবাবার্ন লোকাল ট্রেন। পাশাপাশি হাসনাবাদ বারাসাত লোকালের পরিষেবাও বাড়ি আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই ট্রেনে উঠতে পারছেন এবং শহরের সঙ্গে শহরতলির সংযোগ আরও সহজ হয়েছে। গত অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তারপর থেকেই বিমানবন্দরে যাতায়াত সহজ হয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠেছে ইয়েলো লাইনের অন্যতম ব্যস্ত কেন্দ্র। এখন পূর্ব রেলের সঙ্গে যুক্ত হওয়ায় এই স্টেশন কার্যত শহরে ঢোকার নতুন প্রবেশদ্বারে পরিণত হয়েছে। পিক আওয়ারে নতুন ট্রেন পরিষেবা যাত্রীদের ভরসা বাড়িয়েছে। বর্তমানে সন্ধ্যে 6টা 37-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল। 4 ডিসেম্বর থেকে আরও একটি নতুন ইএমও বনগাঁ লোকাল 8টা 5-এ থাকছে। ফলে যাত্রীদের আর ভিড়ভাট্টায় শিয়ালদায় যাওয়ার প্রয়োজন নেই। মেট্রো থেকে নেমেই লোকাল ধরতে পারছেন তারা। এছাড়াও 4 ডিসেম্বর থেকে একটি হাসনাবাদ বারাসাত লোকাল ট্রেন বাড়ি আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই ট্রেনটি সন্ধ্যে 7টা 51-তে স্টেশনে পৌঁছবে। ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসাত সহ আশপাশের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা চোকা পর্যন্ত পৌঁছে যেতে পারছেন সম্পূর্ণ যানজট মুক্তভাবে। রেল ও মেট্রো কর্তৃপক্ষের ধারণা, এই সম্প্রসারণে প্রত্যেকদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য একটাই, পুরো যাত্রাপথকে আরও আরামদায়ক, দ্রুত ও নির্ঝঞ্ঝাট করা।
মেট্রো ও সাবাবানের এই নতুন সমন্বয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে গেল, এটা এখন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। ডিসেম্বর মাস পড়ে গেল, অথচ এখনো সেভাবে পড়ল না শীত। এমনই হতাশায় ছিলেন শীতপ্রেমীরা। শীতপ্রেমীদের জন্য সুখবর, একাধিক জেলায় 15 ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। রাজ্য জুড়ে আরও পারদপতনের আভাস। বৃহস্পতিবার এই মরশুমের প্রথম শীতলতম সকাল দেখেছিল কলকাতা। রাজ্য জুড়ে শীতের অনুভূতিও ধীরে ধীরে মিলতে শুরু করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঠান্ডার দাপট যে বাড়ছে তা বলাই বাহুল্য। এর আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সপ্তাহান্তে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে, তবে ইতিমধ্যে তার পতন লক্ষ্য করা গিয়েছে। হাওয়া অফিস বলছে পরবর্তী দুদিনের মধ্যে রাতে সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি কমতে পারে, যদিও এরপর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম দিকের হাওয়া বইতে থাকায় তাপমাত্রা আরও অল্প নামতে পারে কিছু জেলায়, তবে বড় কোনো পরিবর্তন নেই। দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচেই থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পারদপতন আরও স্পষ্ট হবে। শনিবারের মধ্যেই 2 থেকে 4 ডিগ্রি নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা সহ একাধিক জেলায় পারদ নামতে পারে 15 ডিগ্রির নিচে। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা পৌঁছতে পারে 10 থেকে 12 ডিগ্রিতে। এদিকে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঠান্ডার দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে ধাপে ধাপে। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর ও মালদায়ও সকালে কুয়াশায় ঘন হবে। সব জেলাতেই আকাশ থাকবে শুষ্ক। রাজ্যের অধিকাংশ জেলায় সকালবেলায় হালকা কুয়াশা ও শিশিরের উপস্থিতিও বাড়বে। বিশেষত সপ্তাহান্তে ভোরের দিকে 2-1 এলাকায় দৃশ্যমানতা নেমে 200 মিটার পর্যন্ত যেতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার ঘনত্ব তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বিগত কয়েক সপ্তাহ ধরে যে শীতের অপেক্ষায় ছিল রাজ্যবাসী, সেটাই এখন দাপিয়ে খেলা করতে শুরু করেছে। গোটা নভেম্বর মাস জুড়ে সেইভাবে ঠান্ডা ছিলই না। বহু বাড়িতে রাতেও ফ্যান চলেছে। বাড়ির বাইরেও গভীর রাত বা ভোর ছাড়া শীতের তেমন অনুভূতিও ছিল না। কিন্তু আপাতত পরিস্থিতি বদলের পথে। বছর শেষ এবং নতুন বছরের শুরুটা জাঁকিয়ে শীতের মধ্যে দিয়েই হবে বলে অনুমান করছেন আবহবিদরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।